This call is now being recorded. ওকে, তো আমাদের অপ অ্যাম্প নিয়ে আমরা পড়তেছিলাম, যেটার দুটো পার্ট। একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন, যেটা আমাদের শেষ। ওপেন লুপের একটা অ্যাপ্লিকেশন আমরা দেখছি, সেটা হচ্ছে কম্পারেটর। আর একটা এখন আছে যেটা হচ্ছে ক্লোজ লুপ কনফিগারেশন, এবং ক্লোজ লুপটা অনেক বেশি ব্যবহার হয় কম্পেয়ার টু দ্য ওপেন লুপ। তো ফিডব্যাক জিনিসটা মানে হচ্ছে there is a system, এটার একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে, and you are feeding some part of the output back in the input. অর্থাৎ আউটপুটে যেটা আসতেছে সেটারই পুরোটা অথবা তার কিছু একটা পার্ট আমি ইনপুটে আবার ফিড করে দিচ্ছি, ফিডিং করে দিচ্ছি। এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি ফিডব্যাক স্ট্রাকচার। এবং যখন এরকম ফিডব্যাক থাকে অপ অ্যাম্পে, তখন ওটা হয়ে যাচ্ছে ক্লোজড লুপ অপ অ্যাম্প আর কি। তো আমাদের ওপেন লুপে আসলে সমস্যা কি ছিল? অনেক সমস্যা ছিল। যেমন আমাদের যে গেইনটা, সে গেইনটা ছিল কিন্তু ইনফিনিটি, যদি আমি আইডিয়াল অপ অ্যাম্প ধরি আর কি সেক্ষেত্রে, আর প্র্যাকটিক্যালি অনেক লার্জ। এখন আমি তো সবসময় এমন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করব না যেখানে এত বেশি গেইন দরকার। হয়তো আমার একটা জাস্ট 15 গেইনের একটা অ্যাপ্লিকেশন দরকার, তাই না? বা 20 গেইনস, এরকম ছোট একটা গেইন চাচ্ছি, আমি এতটুকু দিয়ে কাজ করতে চাচ্ছি, আমার তো সবসময় বড় গেইন তো দরকার নেই। বাট ওপেন লুপে দেখা যাচ্ছে অপ অ্যাম্প খুবই হাই গেইন দেয়। এত হাই গেইন আমাদের আসলে ছোট ছোট কাজে বা রিয়েল টাইমে এত সবসময় গেইন প্রয়োজন হয় না। আবার দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা এই স্যাচুরেশন ভোল্টেজ লিমিটে আটকায় যাচ্ছে, এর বেশি কিন্তু অপ অ্যাম্প আউটপুট দিতেও পারে না। সো দেখা যাচ্ছে ওপেন লুপে সামান্য যদি ইনপুটে ভোল্টেজ ডিফারেন্স ভিডি তৈরি করি, সাথে সাথে আউটপুটটা খুবই কুইকলি স্যাচুরেশনে চলে যাচ্ছে। তাহলে আমি আমার মন মতো একটা আউটপুট চাচ্ছি, যে আউটপুট আমি ইনপুট দিলে আউটপুট ভ্যারি হোক, এরকম একটা চেঞ্জিং, একটা ফ্লেক্সিবল ডিভাইস চাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে আমি ইনপুটে একটু কিছু চেঞ্জ করলেই আউটপুট জাস্ট দুইটার বেশি কিছু আসতেছে না, হয় প্লাস ভি সাইডে থাকতেছে আর হচ্ছে মাইনাস ভি সাইড। এটা তো আসলে অ্যানোয়িং আসলে। সো খুব ফ্লেক্সিবিলিটি নাই আমাদের। আসলে কি দরকার, আমাদের একটা মেথড দরকার যেখানে আমরা অপ অ্যাম্পে একটা ফাইনাইট গেইন নিয়ে কাজ করতে পারবো। ফাইনাইট মানে হচ্ছে আমার মন মতো, আমার দরকার 50 গেইন, আমি 50 গেইন যেন সেট করতে পারি। বা একটা মেকানিজম দরকার যেখানে আমরা গেইনটা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এইটার জন্য আমাদের কিভাবে আমরা অ্যাচিভ করতে পারবো, একটা নেগেটিভ ফিডব্যাক ইন্ট্রোডিউস যদি আমরা করি অপ অ্যাম্পে, তাহলে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা আমরা পাবো, যে গেইন আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করতে পারবো। ফিডব্যাক হচ্ছে এ পোর্শন অফ দ্য আউটপুট ব্যাক টু দ্য ইনভার্টিং ইনপুট টার্মিনাল ভি মাইনাস। এখন অপ অ্যাম্পে বেসিক্যালি দুইটা ইনপুট থাকে, হ্যাঁ, একটা হচ্ছে ভি প্লাস, একটা হচ্ছে ভি মাইনাস। আমরা নেগেটিভ ফিডব্যাক বলতেছি কারণ কি, আউটপুট থেকে দুইটা ইনপুটের যদি নেগেটিভ ইনপুটটাতে আমরা ফিড করি ব্যাক করে, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আর যদি পজিটিভটাতে করতাম, যে এরকম আমরা পজিটিভটাতে যদি ফিড করতাম, এটা হতো হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, এখন এই ফিডব্যাক কেমনে কাজ করে সামনে আমরা আসবে। তো ফিডব্যাক দিলে যেটা হয় যে আউটপুটটা স্টেবল হয়ে যায় একটা সেলফ কারেক্টিং মেকানিজম দ্বারা, ও নিজে নিজেকে কারেকশন করে দেয়। আচ্ছা, কিভাবে এটা কাজ করে সেটা এখন আমরা সামনে দেখি। সো আমাদের দুই টাইপের ফিডব্যাক হয়, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তো এখানে দেখা যাচ্ছে যে অপ অ্যাম্পের আউটপুট থেকে একটা পোর্শন আমাদের, এই দুইটা ইনপুট আছে, একটা মাইনাস একটা হচ্ছে প্লাস। তো আউটপুট থেকে মাইনাস ইনপুট যেটা লাইন, সেই লাইনে যদি একটা ফিডব্যাক দিই, একটা কানেকশন লাইন তৈরি করি, কানেকশন লাইন যদি তৈরি করি সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক।
আউটপুট ভোল্টেজ ইজ ফেড ব্যাক টু দ্য নেগেটিভ ইনপুট। আচ্ছা, এবং এই ফিডব্যাকটা দেওয়া হয় কেমনে? এখানে কিছু একটা ব্রাঞ্চ আছে যেটা করতেছে কি, এই ভি আউটপুটটা তো এখানে যাচ্ছে বেসিক্যালি, মানে এই নোডের ভোল্টেজ তো আসলে ভি আউটপুট। তো এই ভি আউটপুটটাকে 1/k দ্বারা মাল্টিপ্লাই হয়ে আমাদের ভি মাইনাসে আসতেছে ভি আউটপুট বাই কে, এরকম একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। এখানে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, সে ফ্যাক্টর দিয়ে সে নেগেটিভ ইনপুট আমি দিয়ে দিচ্ছি। আর একটা যেটা করতে পারতাম সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ সেম ফ্যাক্টর দিয়ে গুণ দিব আউটপুট ভোল্টেজটাকে, কিন্তু আমি এবার ফিড করবো হচ্ছে পজিটিভ ইনপুট টার্মিনাল যেটা ভি প্লাস ওটাতে আর কি। এখন নেগেটিভ ফিডব্যাক কেমনে কাজ করতেছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এ নিজেকে কারেক্ট করতে পারে যদি আমি নেগেটিভ ফিডব্যাক দিই। এখানে খুব স্টেপ বাই স্টেপ বলা আছে যে আমরা এখানে দেখা যাচ্ছে যে আউটপুটটাকে ফিড করতেছি এইখানে, তাই না, 1/k টাইমস গেইন দিয়ে। তার মানে ভি আউটপুটটা যদি আমি বাড়াই, সাপোজ ভি আউটপুট ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে ভি আউটপুট বাই কে যেটা ফিডব্যাক লাইন দিয়ে যেটা ফ্যাক্টর দিয়ে গুণ হয়ে আসতেছে আর কি, সেটাও কিন্তু বেড়ে যাবে, বিকজ কে ইজ এ কনস্ট্যান্ট হিয়ার। তাহলে ভি মাইনাস ইনপুট টার্মিনালের ভোল্টেজটা কিন্তু বাড়বে। এখানে সাইডে যে অ্যারো চিহ্ন আপার দেওয়া মানে হচ্ছে বেড়ে যাচ্ছে আর কি, ইনক্রিজিং বোঝাচ্ছে। এখন অপ অ্যাম্প কেমনে কাজ করে? অপ অ্যাম্প তো ভিডি দেখে, তাই না, ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট টার্মিনালস। তো সে প্লাস ভি প্লাস থেকে ভি মাইনাসের দিকে সে মাইনাস করবে, এটা থেকে এটা মাইনাস করবে। এখন আমি তো ভি প্লাসটাকে বাড়াচ্ছি না, বাড়াচ্ছি কি আউটপুটটাকে। আউটপুট যদি কোনো কারণে বেশি বেড়ে যায়, তাহলে ভি মাইনাস ইনপুট টার্মিনালের ভোল্টেজটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে বিয়োগফল ভিডিটা কমে যাবে, বিকজ ভি প্লাস তো ফিক্সড। এন্ড ভিডি যদি কমে যায়, তাহলে আউটপুট তো আসলে এ ইন্টু ভিডি, তাহলে ভিডি যদি কমে যায় তাহলে আউটপুটে তো কমে যাবে, তাই না? তাহলে কি হলো, শুরুতে ভি আউটপুট বাড়তে যাচ্ছিল একদম স্টার্টিং এ, কিন্তু ফিডব্যাক লাইনের কারণে আউটপুটটা আবার কমে গেল। তাহলে সে নিজেকে কারেক্ট করে ফেললো। ঠিক আছে, আউটপুটকে খুব বেশি আমি বাড়তে দিচ্ছি না। আউটপুট যখনই বাড়তে চাচ্ছে আমি মেকানিজম দিয়ে আউটপুটটাকে কমায় নিয়ে আসলাম। কারণ কি, যদি আমি আউটপুটকে বাড়তেই দিতে থাকি, এ হচ্ছে পজিটিভ স্যাচুরেশন ক্রস করে যাবে। এটা তো আসলে হলে তো আমার আসলে ফ্লেক্সিবিলিটি থাকলো না। ও যদি সবসময় স্যাচুরেশন ক্রস করে যায়, তাহলে তো আমার মানে যেটা ফ্লেক্সিবিলিটি আমি চাচ্ছি অপ অ্যাম্প থেকে সেটা আসতেছে না আর কি। তো এই সেলফ কারেক্টিং মেকানিজম দিয়ে কি হচ্ছে, আউটপুটটা কন্ট্রোলডে থাকতেছে and not allowed to increase rapidly, ইচ্ছা মতো আমি বাড়তে দিচ্ছি না। এখন এই কাজটা নেগেটিভ ফিডব্যাকে শুধু পাওয়া যায়, only possible in negative feedback। এটা পজিটিভ ফিডব্যাকে পাওয়া যাবে না, বিকজ পজিটিভ ফিডব্যাক আমি ফিড করতেছি পজিটিভ ইনপুট টার্মিনালে। তো এক্ষেত্রে যদি আউটপুট কোনো কারণে বাড়ে, তাহলে আমার ভি প্লাস নোডের ভোল্টেজটা বাড়বে। তাহলে এখানে যে ডিফারেন্স ভোল্টেজ ভিডি, সেই ভিডি এর ভি মাইনাস এবারে ফিক্সড, কিন্তু ভি প্লাস বেড়ে যাচ্ছে। ভি প্লাস যদি বাড়ে তাহলে ডিফারেন্স বাড়বে, ডিফারেন্স যদি বাড়ে আউটপুট আরো বাড়বে। তার মানে কি, আউটপুট একে তো বাড়তেছে এবং সেটা বাড়তেই আছে, একে আমি কমানোর কোনো মেকানিজমই রাখলাম না। এন্ড সে যদি বাড়তেই থাকে সমানে, তাহলে তো আসলে স্যাচুরেশন হয়ে যাবে, তাই না? সো নো কন্ট্রোল ওভার ভি আউটপুট, ইট ইনক্রিজেস ইনফিনাইটলি। তো এইটা হচ্ছে একটা সমস্যা। সো দেখা যাচ্ছে যে আমাদের আসলে যেটা উদ্দেশ্য, অপ অ্যাম্পের উপর একটা কন্ট্রোল রাখার, গেইনটাকে কন্ট্রোল রাখার বা আউটপুটটাকে লিমিটে রাখার, সেটা শুধুমাত্র নেগেটিভ ফিডব্যাক দিয়ে অ্যাচিভ করা যায়। পজিটিভ ফিডব্যাক আসলে হচ্ছে না। এজন্য আমরা শুধু নেগেটিভ ফিডব্যাকই স্টাডি করব এই কোর্সে, এবং পজিটিভ ফিডব্যাক আমরা পড়বো না আর কি। তো নেগেটিভ ফিডব্যাক আসলে কিভাবে জিনিসটা কাজ করতেছে আর একটু ডিটেইলসে ম্যাথমেটিক্যালি এই স্লাইডে দেখানো হয়েছে। যে সিরিয়ালি আসি, আউটপুট
ভি আউটপুট যেটা সেটাকে ইনভার্টিং ভি মাইনাসে দেওয়া হলো, ফিট করা হলো। এটা হচ্ছে 1/k দ্বারা গুণ হচ্ছে, ঠিক আছে, গুণ হয়ে তারপর আসছে ভি মাইনাসে। তাহলে ভি মাইনাসটা অবশ্যই ভি আউটপুট বাই কে। ওকে, আবার আমরা জানি যে আউটপুট অবশ্যই ওপেন লুপ গেইন ইনটু ইনপুটের ডিফারেন্সটা, এটা তো ফান্ডামেন্টাল ল। তাহলে সেই সূত্রটা যদি আমি একটু বসাইতে থাকি, ভি মাইনাসের জায়গায় ভি নট বাই কে দিলাম, তারপর সূত্র টুত্র হচ্ছে আমরা ম্যাথমেটিক্স করতে করতে আমাদের লাস্টের এই অংশটাতে আসলো আউটপুট বাই ভি প্লাস। এখন সার্কিটটার দিকে যদি আমি একটু তাকাই, এখানে এটা তো আমার আউটপুট, আর দুইটা ইনপুট লাইনের মধ্যে একটাকে তো ফিডব্যাকে ব্যবহারই করতেছি। তাহলে ভি প্লাসটা আসলে বেসিক্যালি অরিজিনাল ইনপুট আকারে বিহেভ করতেছে, ঠিক আছে। মানে একটা অপ অ্যাম্পের তো দুইটা ইনপুট লাইন থাকে, তো প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো একটা ডিভাইস ইউজ করব, আমার তো একটা ইনপুট দিব, একটা আউটপুট দিব কিছু একটা, তাহলে ইনপুট দেওয়ার জন্য তো একটা লাইন লাগবে। সো অপ অ্যাম্পের ইনপুটে যে দুই টাইপের ইনপুট আছে, একটা যেহেতু ফিডব্যাকে ইউজ হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা যেটা অবশিষ্ট থাকতেছে ওইখানে আমি ইনপুটটাকে দিয়ে দেবো। সো এখানে ভি প্লাসটা বেসিক্যালি ইনপুট। তো এইখানে আমরা বেসিক্যালি কি রাখলাম, যে ভি আউটপুট বাই ভি প্লাস। ভি প্লাস বেসিক্যালি ভি ইনটাই, তার মানে কি ভি আউট বাই ভি ইন, দিস ইজ বেসিক্যালি আমাদের গেইন। যে কোনো একটা সিস্টেমের আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজের রেশিওটাই কিন্তু গেইন মিন করে। তেমন আমাদের গেইনের একটা নতুন ইকুয়েশন আসলো এইটা, ঠিক আছে, ফিডব্যাক থাকা অবস্থায় আর কি। এখন একটু সাইডে তাকাই, তো সোফার আমরা সবসময় আসলে আইডিয়াল অপ অ্যাম্প নিয়ে কাজ করি, এবং আইডিয়াল অপ অ্যাম্প অ্যাপ্রক্সিমেশনেই মোস্ট অফ দ্য স্টাডিগুলো করা হয়। সো এখানে আমরা সবসময় আইডিয়াল অপ অ্যাম্প অ্যাপ্রক্সিমেট ধরেই সব সূত্র ডিরাইভ করবো এবং ফার্দার কাজগুলো করব, অর্থাৎ ক্লোজ লুপে সবকিছু আমরা আইডিয়াল কেস ধরবো আর কি। তো আইডিয়াল কেসে তো ওপেন লুপ গেইন ইনফিনিটি আমরা জানি, তাহলে 1/∞ তো 0 হবে। তাহলে এইটা যদি আমি এখন এই নিচের সূত্রে বসাই দিই, তাহলে আলটিমেটলি আমার এই সূত্রটা আসতেছে, ঠিক আছে। এখানে যেহেতু ভি প্লাসটা আমাদের ইনপুট, হ্যাঁ, তাহলে আমাদের আলটিমেটলি আমরা বলতে পারি আমরা আসলে গেইন পাচ্ছি হচ্ছে কে। অর্থাৎ আমি যখন নেগেটিভ ফিডব্যাক ইন্ট্রোডিউস করতেছি, এর কিন্তু একটা ওপেন লুপ গেইন আছেই, ওপেন লুপ গেইন যেটা ক্যাপিটালে, এটা কিন্তু আছে, এটা কিন্তু অ্যাক্টিভেট আছে, এ কাজও করতেছে, বাট ওটা আসলে প্রকাশ পাচ্ছে না বা ইফেক্টিভ হচ্ছে না। ওটা ইফেক্টিভ হচ্ছে কোনটা, বা অ্যাকচুয়ালি আউটপুটটা কোন গেইন মেনটেন করতেছে, ওই ফিডব্যাক লাইনে যে ফ্যাক্টরটা দ্বিগুণ করছিলাম সেটা দিয়ে, দ্যাট ইজ কে। সো দিস ইজ দ্য নিউ ইফেক্টিভ অ্যাম্প্লিফিকেশন গেইন কে, দিস ইজ কল্ড ক্লোজড লুপ গেইন। অর্থাৎ একটা অপ অ্যাম্প যখন ক্লোজ লুপে কাজ করে, তার গেইনটা ওপেন লুপের গেইনের সমান হয় না, এটা অন্য একটা গেইন হয়ে যায়, ঠিক আছে। এটাই এখানে বোঝানো হচ্ছে, এবং এই গেইনটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে যে ফিডব্যাক লাইনে তুমি কি ফ্যাক্টর দিয়ে গুণ দিচ্ছ সেটার উপরে। এখন ফিডব্যাক লাইনের ফ্যাক্টর যদি আমি এখন চেঞ্জ করি আমার মন মতো, তাহলে তো আমি গেইনও চেঞ্জ করতে পারবো। তাহলে কে এর মান ধরো আমি 2 দিলাম, তাহলে গেইন হবে 2, কে এর মান দিলাম 5, তাহলে গেইন হবে 5। এটা ওপেন লুপ গেইন ক্যাপিটাল এর উপর ডিপেন্ডই করতেছে না। এই যে ফ্লেক্সিবিলিটি আমরা পাইলাম, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাকের সবচেয়ে বড় সুবিধা, যে আমরা আমাদের মতো ফিডব্যাক লাইন ডিজাইন করবো, সেই অনুযায়ী আমি গেইনটা নিয়ে নেবো আর কি, ঠিক আছে। সো উই গেট ইউজিং নেগেটিভ ফিডব্যাক এইটা, that is output সমান সমান gain into input. So we can control this gain k by defining what portion of the output is to be fed back to the V minus. আউটপুটের কতটুকু পোর্শন তুমি V মাইনাসে ফিট করবা সেটা। যদি k এর মান 10 দেই, তার মানে হচ্ছে 1/10 অফ V আউটপুটকে আমি V মাইনাস আবার ব্যাক করে দিচ্ছি। তার মানে আমি V ইনপুটে যেটা দেব, V আউটপুটে পাবো হচ্ছে 10 ইন্টু V in, তার 10 গুণ পাবো আর কি, এটা তাহলে 10 fold গেইন পাবো। সো এইভাবে কি করতেছি, this is how negative feedback allows us to control and design the closed loop gain as per we need. কে এর মান আমি আমার মন মতো চেঞ্জ করে দেবো, গেইন চেঞ্জ হয়ে যাবে।
বাট পজিটিভ ফিডব্যাক ডাজন্ট প্রোভাইড দিস প্রিভিলেজ টু কন্ট্রোল দ্য গেইন। এটা আমরা পজিটিভ ফিডব্যাকে পাবো না, সে আমরা পজিটিভ ফিডব্যাক অ্যাপ্লাইও করবো না, শুধু নেগেটিভ ফিডব্যাক দিয়ে কাজ করবো। ওকে দেন, তাহলে এই হচ্ছে আমাদের ক্লোজ লুপের বেসিক্যালি নেগেটিভ ফিডব্যাকের ধারণাটা, এবং একটা কম্পারিজন দেখানো হয়েছে এখানে যে ওপেন লুপ থেকে ক্লোজ লুপে কি কি চেঞ্জেস আসলো। ওপেন লুপের ক্ষেত্রে আসলে ইনপুট বলতে সবসময় যেটা আমরা চিন্তা করছি, এর তো আসলে দুইটা ইনপুট লাইন থেকে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো অলওয়েজ ডিফারেন্স যেটা, সেই ভেরিটাই ইনপুট আকারে কাজ করছে, বা ওটাকে আমরা ইনপুট হিসেবে ধরছি। ফাইন, কিন্তু ক্লোজ লুপে যদি যাই তখন দুইটা ইনপুট লাইনের মধ্যে নেগেটিভ ইনপুট লাইনটা আসলে ফিডব্যাকে কাজে লাগতেছে, ওটাকে আমরা ইনপুট লাইন হিসেবে আর ব্যবহার করতে পারতেছি না, অবশিষ্ট থাকতেছে হচ্ছে ভি প্লাসটা। সো বেসিক্যালি আমাদের ক্লোজ লুপে ভি প্লাসটাই ইনপুট আকারে কাজ করলো। তারপর গেইনের দিকে যদি তাকাই, ওপেন লুপে গেইন মোটামুটি ফিক্সড, আইডিয়ালি ইনফিনিট, এটা আমরা চেঞ্জ করতে পারতাম না, আমাদের সে স্বাধীনতা ছিল না, কিন্তু ক্লোজ লুপে এটা আমরা কন্ট্রোল করতে পারবো আমাদের ইচ্ছা মতো। ওপেন লুপে একটাই মাত্র ব্যবহার করার জায়গা, সেটা হচ্ছে কম্পারেটর। একটা অপ্যাম্পকে ওপেন লুপে শুধুমাত্র কম্পারেটর আকারে ইউজ করা যায়। বাট ক্লোজ লুপে যদি আমি যাই, তাহলে একটা অপ্যাম্প দিয়ে আমি অনেক কিছু বানাইতে পারবো। লিনিয়ার অ্যাম্পলিফায়ার, মানে অ্যাম্পলিফায়ারের মধ্যে অনেক টাইপের অ্যাম্পলিফায়ার আছে, এবং আরো অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন, সব কিছু আমি করতে পারবো ক্লোজ লুপে। এটা তো, এটা আমাদের সামনে এক এক করে আসবে কি কি করব না করব। তো এই যে নেগেটিভ ফিডব্যাকটাতে আমি একটা ফিডব্যাক লাইন ফিড করতেছি, যে ভি আউটপুট থেকে 1/k দ্বারা গুণ হয়ে ভি মাইনাসে যাচ্ছে, মানে ভি আউটপুটের একটা পার্ট ভি মাইনাসে যাচ্ছে। এই ফিডব্যাক ফ্যাক্টর যেটা 1/k, এটাকে আমরা ডিজাইন করি কেমনে আসলে প্র্যাকটিক্যালি? ইট ক্যান বি অ্যাচিভড বাই এ ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক। কিভাবে? যে এই সার্কিটটার দিকে আমরা একটু তাকাই, এখানে আউটপুট ভোল্টেজ ভি নট, সেটা থেকে দুইটার সিরিজ রেজিস্টার দেওয়া আছে, R1 আর R2, এবং এটা গ্রাউন্ড করা আছে, এবং মিডলের যে নোডটা, ওই নোডের ভোল্টেজটা তাহলে কত ড্রপ হবে ভোল্টেজ ডিভাইডার ল যদি অনুসরণ করি। এরকম একটা এক্সাম্পল একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম, যে এরকম কেসে ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করলে আমি এই মিডলের যে নোডটা আছে একটা, ওই নোডের ভোল্টেজ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে R2/R1, R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু ভি আউটপুট আর কি। মানে এই নোডের ভোল্টেজটা যদি আমি ভি মাইনাসে ফিট করে দিই, ঠিক আছে, এটাই আমি যদি ভি মাইনাসে ফিট করে দিই, ভি মাইনাস এই নোডে লাগাই দিলাম আর কি, তাহলে ভি আউটপুটের একটা পার্ট আমার ভি মাইনাসে চলে যাচ্ছে। তার মানে এই যে রেশিওটা, এই রেশিওটাকে আমরা কে ধরতে পারি, তাই না? এরকম করা যাচ্ছে, সরি, হ্যাঁ কে ধরতে পারি, না 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 সরি, ভি আউটপুট এটা সমান সমান হচ্ছে ভি আউটপুট বাই কে। তার মানে এই যে রেশিওটা, দ্যাট ইজ 1/k বেসিক্যালি। ওকে, এটা হচ্ছে 1/k আর কি, এটা মতো। তাহলে 1/k বেসিক্যালি এইটা আমরা লিখতে পারতেছি R2 ডিভাইডেড বাই R2 প্লাস R1 আর কি। এখন মনে হচ্ছে যে ধরো যে আমাদের আমরা k এর মান 5 চাচ্ছি, অর্থাৎ আমরা চাচ্ছি যে 1/5 টাইমস গুণ হয়ে সে ভি মাইনাস আসবে, তাহলে ভি আউটপুট সমান 5 ইন্টু ভি ইন হবে, তাই না? এরকম একটা হবে। তাহলে রেজিস্টর নেটওয়ার্কটা এমনভাবে ডিজাইন করো যেন হচ্ছে 5/1 হচ্ছে ভি আউটপুট থেকে ভি মাইনাসে আসে। তাহলে এই রেজিস্টর নেটওয়ার্কে R1 এর মান যদি 4k দিয়ে দিই, R2 এর মান যদি 1k দিয়ে দিই, তাহলে এই যে রেশিওটা আছে, এই রেশিওটা হবে হচ্ছে 1 ডিভাইড বাই 4 প্লাস 1 মানে হচ্ছে 5, 1/5 এটা। তাহলে কে এর মান দাঁড়ালো হচ্ছে এখানে 5। এভাবে আমরা নিজেরা ডিজাইন করতে পারবো, মানে রেজিস্টরের ভ্যালুগুলো যদি চেঞ্জ করে দিই, সে অনুযায়ী রেশিওটা চেঞ্জ হবে, সেই অনুযায়ী আমাদের আলটিমেটলি গেইনটা আমরা ডিজাইন করতে পারবো আর কি। সো এভাবে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক দিয়ে বেসিক্যালি একটা মাল্টিপ্লায়ার ফ্যাক্টর ডিজাইন করা যায় 1/k, যেটা আসলে ফিডব্যাক ব্রাঞ্চ হিসেবে কাজ করতে পারে। সেটাখান থেকে আমরা একটা আইডিয়া পাইলাম যে আমরা যখন ক্লোজ লুপে যাব, এই যে ফিডব্যাক লাইন আমরা বলতেছি, এটা আসলে একটা রেজিস্টর নেটওয়ার্কই হবে মোরাললেস, ঠিক আছে? এমন ভাবে ডিজাইন করা হবে যেন আউটপুটের একটা পার্ট ইনপুটে চলে আসে।
ওকে, তো সবসময় যে আমরা এভাবেই ডিজাইন করব একটা ভোল্টেজ ডিভাইডার ল সিরিজে লাগাই দিয়ে, নাও হতে পারে। বাট এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি এরকম যে রেজিস্টর নেটওয়ার্ক দিয়ে বেসিক্যালি আমরা কাজটা করার ট্রাই করব। এখন কিরকম ভাবে ডিজাইন করা লাগে অ্যাকচুয়ালি সেটা এখন সামনে আস্তে আস্তে আমরা ক্লিয়ার হবে। তবে এখানে যাওয়ার আগেই আমাদের একটা নতুন কনসেপ্ট শিখতে হবে, দ্যাট ইজ ভার্চুয়াল শর্ট। সো এটা খুবই ইম্পর্টেন্ট। বলতে পারেন যে আমাদের ক্লোজ লুপে যত আমরা অঙ্ক করব সবগুলো অঙ্কেরই একটা ব্যাকবোন ল। মানে এটা হচ্ছে, এইটা ল ছাড়া মানে ও ক্লোজ লুপে অপ অ্যাম্প সার্কিট সলভ করা খুবই কঠিন, মানে যাবে না আর কি। ভার্চুয়াল শর্ট, শর্ট সার্কিট মানে কি? মানে এখানে একটা নোড আছে এ, এখানে একটা নোড আছে বি, এবং মাঝখানে আমরা তার দিয়ে কানেক্ট করে দিলাম, কোনো রেজিস্টার দিলাম না, দেন উই কল ইট শর্টেড লাইন। অর্থাৎ ভিএ, এটা হচ্ছে ভিবি যদি হয় তাহলে ভিবি সমান বেসিক্যালি ভিএ। দুইটা নোড যদি শর্টেড থাকে তাদের নোড ভোল্টেজ সেম হবে। তো শর্ট আমরা করি কেমনে? একটা তার দিয়ে কানেক্ট করি, ফিজিক্যালি ওয়্যার দিয়ে কানেকশন আমরা দেই। বাট এমন যদি হয় যে এই দুইটা নোডের মধ্যে ফিজিক্যাল কোনো কানেকশন নাই, ঠিক আছে, আমি কোনো তার দিয়ে কানেকশন করি নাই, কিন্তু স্টিল ভিবি ইকুয়াল টু ভিএ, অর্থাৎ তাদের মধ্যে কোনো ওয়্যার দিয়ে কানেকশন নাই কিন্তু তারপরও তারা শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করতেছে বিকজ দুইটা নোডের ভোল্টেজ সেম। এই সিনারিওটাকে বলা হয় হচ্ছে ভার্চুয়ালি শর্টেড। অর্থাৎ শর্ট মানে হচ্ছে সেম নোড ভোল্টেজ, তো শর্ট থাকার কারণে তো আসলে একটা তারের কানেকশন থাকা উচিত ছিল, বাট থাকতেছে না, বরং উইদাউট এনি ডিরেক্ট কানেকশন দে আর অ্যাক্টিং লাইক এ সিমিলার নোড। দিস ইজ কল্ড ভার্চুয়াল শর্ট। এবং এইটা অপ অ্যাম্পে দেখা যায় শুধুমাত্র নেগেটিভ ফিডব্যাকে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য অপ অ্যাম্প আন্ডার নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকটা দেখা যায় কিভাবে আসলে জিনিসটা আসে, সেটা হচ্ছে আমরা বলছি যে সবসময় আমরা আইডিয়াল অপ অ্যাম্প ধরে বেসিক্যালি সবকিছু স্টাডি করব এখন থেকে। হ্যাঁ, তো আইডিয়াল অপ অ্যাম্পে আমরা একটা জিনিস পড়ছিলাম যে ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স হয়, এটা আইডিয়াল অপ অ্যাম্পের একটা বৈশিষ্ট্য ছিল। তারপর আউটপুট রেজিস্ট্যান্স 0 হয়। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ইনপুট, আর ইনপুটে যে দুইটা লাইন থাকে এই দুইটা লাইন দিয়ে যে কারেন্টটা যায় সে কারেন্টটা 0 আইডিয়ালি। অর্থাৎ এই যে এদিক দিয়ে যে কারেন্টটা যায় আই মাইনাস, আর এদিক দিয়ে যে কারেন্টটা যায় আই প্লাস, এই দুটো মানে 0 হবে আর কি অলওয়েজ। তো when there is a negative feedback, আমরা জানি যে ওপেন লুপ গেইন যেটা, এটা আসলে কে হবে না, এটা আমাকে কাটা লাগবে। ওপেন লুপ গেইন যেটা, সেটা কিন্তু ইনডিফিনাইটলি হাই হয়, তাই না? আইডিয়াল প্যাম্পে ইনফিনিটি হয়, ঠিক আছে। যদিও আমরা নেগেটিভ ফিডব্যাকে একটা ফিডব্যাক লাইন দিচ্ছি, ইফেক্টিভ গেইনটা আসলে ওই ফিডব্যাক লাইন থেকেই আসতেছে, কিন্তু ওর যে ওপেন লুপ গেইনটা, ওই ওপেন লুপ কিন্তু হারায় যাচ্ছে না, ওটা কিন্তু সার্কিটে আছে এবং ওটা কাজও করতেছে, কিন্তু ওটা আসলে ইফেক্টিভ হচ্ছে না, মানে সাপ্রেসড হয়ে গেছে, বাট আছে সার্কিটে এবং এটা অ্যাক্ট করতেছে। সো আবার আমরা জানি যে নেগেটিভ ফিডব্যাক যদি আমরা দেই তাহলে আউটপুট কিন্তু ইচ্ছা মতো বাড়তে পারে না, একটা কন্ট্রোল রেঞ্জের মধ্যে থাকার ট্রাই করে। তার মানে কি একটা ফাইনাইট আউটপুট ভোল্টেজ আমি মেনটেন করতে পারবো নেগেটিভ ফিডব্যাকে। তাহলে আমরা জানি যে অপ অ্যাম্পের ফান্ডামেন্টাল ল বলতেছে যে ভি আউটপুট সমান সমান ওপেন লুপ গেইন ইনটু ভিডি। এটা এখান থেকে আমরা লিখতে পারি যে ভি আউটপুট বাই এ সমান সমান ভিডি। এখন যেহেতু আইডিয়ালি আমার অপ অ্যাম্পের গেইনটা ইনফিনিটি হাই, তার মানে এখানে আমি এটা লিখতে পারি যে ভি আউটপুট বাই এ, এই জায়গাটা আমি লিখতে পারি যে ভি আউটপুট বাই ইনফিনিটি, তাই না? এবং আউটপুটটা তো আসলে যথেষ্ট বড় না, নেগেটিভ ফিডব্যাক দিয়ে আমি কন্ট্রোলে রাখছি, তাহলে ছোট্ট একটা ভ্যালু, স্মল একটা কোয়ান্টিটিকে একটা যদি হায়ার ইনফিনিটি দ্বারা ভাগ দেই তাহলে এটা টেন্ডস টু 0 হয়ে যাবে, তাই না? ওটাই বলছে যে এই রেশিওটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিটা 0 হয়ে যাচ্ছে। ভিডি মানে হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ইনপুট টু টার্মিনালস। ওই ডিফারেন্স যদি 0 হয়ে যায় তার মানে ইনপুটের দুইটা টার্মিনালের ভোল্টেজ আসলে সেম সেম। এই ফাইনালি যে ইকুয়েশনটা পেলাম
দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল শর্ট সার্কিট। অর্থাৎ দুইটা ইনপুট নোডের যে ভোল্টেজ তারা ইকুয়াল থাকতেছে যখন নেগেটিভ ফিডব্যাক আমি দিচ্ছি। There is no physical connection between the V plus and V minus node. Still their voltages are equal when there is a negative feedback. This characteristic is called virtual short in op amp. So কোনো কারণে যদি আমি V plus নোডের ভোল্টেজটা সাপোজ 7.5 ভোল্ট পেয়ে যাই এবং নেগেটিভ ফিডব্যাকে কাজ করতেছি, তখন আমি অটোমেটিক্যালি উইদাউট এনি সেকেন্ড থট আমি বলে দেব যে V মাইনাস নোডের ভোল্টেজও হবে হচ্ছে 7.5 ভোল্ট। এই লটা আমরা খুবই ব্যবহার করব আর কি। সো এটা হচ্ছে ভার্চুয়াল শর্ট আর কি। সো যেহেতু ক্লোজ লুপে আমরা অলওয়েজ নেগেটিভ ফিডব্যাকে কাজ করব এবং নেগেটিভ ফিডব্যাকে তো ভার্চুয়াল শর্ট থাকেই, সো ভার্চুয়াল শর্ট উড বি ওয়ান অফ দ্য মেইন ল যেটা দিয়ে আমরা বেসিক্যালি ম্যাথ সলভ করব এখন থেকে। এবং যেহেতু আমরা আরেকবার বলি অলওয়েজ আমরা আইডিয়াল অপ অ্যাম্প ধরেই কাজ করব, সো আইডিয়াল অপ অ্যাম্পের এই লটা আমাদের খুব কাজে লাগবে। পরের স্লাইডে দেওয়া আছে যে সলভিং অপ অ্যাম্প ইন ক্লোজ লুপ সার্কিট। তাহলে ক্লোজ লুপ সার্কিটে অপ অ্যাম্প সলভ করতে গেলে কি কি লাগবে? While solving the closed loop circuits, consider ideal op amp approximation always, and we shall analyze only the negative feedback configuration. হ্যাঁ, রিয়েল অপ অ্যাম্প যদি ধরে কাজ করতে চান করতে পারবেন, তাহলে রিয়েল অপ অ্যাম্পের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা প্রথম স্লাইডে পড়াইছিলাম। সেটা হচ্ছে এই যে এদিক দিয়ে একটা ইনপুট রেজিস্ট্যান্স থাকবে আর ইন, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, সেখান থেকে আউটপুট রেজিস্ট্যান্স থাকবে। তখন এই সার্কিট ধরতে হবে আর কি, ওই সার্কিট ধরে ম্যাথ করতে হবে, ওটাও সলভ করা যাবে। বাট আলটিমেটলি যে রেজাল্ট আসবে সেটা আইডিয়ালি অ্যাপ্রক্সিমেশন করে যে রেজাল্ট আসতো ওইটারই খুবই কাছাকাছি আসবে, আসলে খুব একটা ডেভিয়েশন হবে না। সো আমরা এই জন্য ইন জেনারেল প্র্যাকটিস সবসময় আইডিয়াল ধরেই কাজ করব। তাহলে দুইটা মেইন রুল আমরা ফলো করব, সেটা হচ্ছে এই দুটা। ভার্চুয়াল শর্ত অবশ্যই, যে দুইটা ইনপুট নোডের ভোল্টেজ সেম। আরেকটা হচ্ছে জিরো ইনপুট বায়াস কারেন্ট। এটার মানে কি? মানে হচ্ছে ইনপুট যে লাইনটা অর্থাৎ ভি মাইনাস নোড, সেই নোড দিয়ে যে কারেন্টটা অপ অ্যাম্পের ভেতরে যাওয়ার ট্রাই করে ওই কারেন্ট অলওয়েজ জিরো হবে। এটা আর কি ভি প্লাস নোড দিয়ে যে কারেন্টটা ভেতরে যায়। এখানে যদি একটা রেজিস্টর থাকতো, কথার কথা, ধরেন এখানে একটা রেজিস্টর আছে, বেসিক্যালি এখানে একটা রেজিস্টর দিলাম R1, এখানে একটা রেজিস্টর দিলাম R2। রেজিস্টর যদি দিয়ে দিই তাহলে রেজিস্টরের পরে যেটা নোড, যেটা ডিরেক্টলি ইনপুটের সাথে কানেক্টেড, এই নোডটা হবে হচ্ছে ভি মাইনাস আর এই নোডটা হবে হচ্ছে ভি প্লাস। তার আগেরটা না কিন্তু, মানে রেজিস্টরের যে এই পাশের যেটা আছে এটা কিন্তু ভি প্লাস না, ঠিক আছে? বাট এই যে রেজিস্টর যে দুটো আছে, এই রেজিস্টর দুটো হচ্ছে ডিরেক্টলি ইনপুট লাইনের সাথে কানেক্টেড। অপ অ্যাম্পের দুটো ইনপুট লাইন যে ওয়্যারটা, সেম ওয়্যারের সাথে কানেক্টেড, এবং এই ওয়্যারটা এখানে কোনো ভাগা মানে ডিভাইড হয় নাই, অন্য কোনো লাইন তৈরি হয় নাই। সুতরাং ওই ওয়্যার দিয়ে তো কোনোদিন কোনো কারেন্ট যাবে না। আমরা আগেই বলছি যে এই কারেন্ট জিরো। তাহলে রেজিস্টরের তাহলে এপাশেও সেম ভোল্টেজই থাকবে, বিকজ একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট না গেলে তার দুপাশে সেম নোড ভোল্টেজ থাকে। ওই ল থেকে আমরা বলতে পারবো যে এপাশেও ভি মাইনাস নোডই থাকবে। এখানে রেজিস্টরটার ডান সাইডে ভি প্লাস, বাম সাইডেও ভি প্লাসই থাকবে। মানে এখানে রেজিস্টরটার আসলে কোনো ভূমিকাই নেই, এটা দেওয়া হয়েছে ব্লান্ডারের জন্য, মানে কনফিউজড করার জন্য আর কি। আসলে এটার কোনো ইম্প্যাক্টই নাই। এইটা আমাদের বুঝতে হবে অপ অ্যাম্প সলভ করার সময়। অর্থাৎ ইনপুট লাইনের সাথে ডিরেক্টলি যে ওয়্যারটা কানেক্টেড থাকবে সেই ওয়্যারের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই দুইটা ল বেসিক্যালি যদি আমরা ফলো করতে পারি, বাকিটা হচ্ছে সিএসসি 250 থেকে যেগুলো আমরা পড়ে আসছি, কেসিএল, কেভিএল, নর্মাল, সেগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো একটা জেনারেল স্টেপ আমি এখানে লিখছি, এটা মোস্ট অফ দ্য কেসে ফলো করলেই হয়ে যায় সলভ করা। সেটা হচ্ছে প্রথমে আমরা তাকাবো হচ্ছে ভি মাইনাস নোডে। যদি ভি মাইনাস নোড
সরি ভি প্লাস নোডে, সরি ভি প্লাস নোডটা যদি গ্রাউন্ড করা থাকে, অর্থাৎ এখানে যদি আমি একটা গ্রাউন্ড লাগাই দিই, তাহলে ভি প্লাসটা হয়ে যাবে 0 ভোল্ট এটা। আর যদি গ্রাউন্ড করা না থাকে, নট গ্রাউন্ডেড, তাহলে ওই ভি প্লাস নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করবো আর কি। হয়তো অন্য কোনো নেটওয়ার্ক দেওয়া থাকবে, সেখানে ভি প্লাস নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করবো, করে ওই ভি প্লাস নোডের ভোল্টেজটা বের করার ট্রাই করবো, যেখানে আসলে কত ভোল্টেজ আছে। ফর এক্সাম্পল এখানে 4 ভোল্ট আছে, সেটা আমি কেসিএল দিয়ে বের করবো আর কি। এরপরে আমরা ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করব, করে ভি মাইনাস যে নোডটা, সেই নোডের ভোল্টেজ হচ্ছে ভি প্লাস এর ইকুয়াল হবে 4 ভোল্ট অটোমেটিক্যালি, ঠিক আছে। এরপর আমি ভি মাইনাস নোডে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করব। এখানে এখন কেসিএল, এখানে যে সাইড সুইট দিয়ে আরো বিভিন্ন নেটওয়ার্ক থাকবে, ও নেটওয়ার্কটা মেনটেন করে আমরা এই নোডে একটা কেসিএল দেব। এই কেসিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে আসলে আমাদের ভি নটটা চলে আসা উচিত। আর যদি দেয়ার আর ইফ দেয়ার আর মাল্টিপল এক্সট্রা নোডস ফিডব্যাক, এখানে তো এটা একটা ফিডব্যাক থাকবে, একটা রেজিস্টার দিয়ে ফিডব্যাক থাকবে, এখানে আরো রেজিস্টার থাকতে পারে, হয়তো একটা রেজিস্টার নেটওয়ার্ক থাকতে পারে। তো যত যদি এক্সট্রা কোনো নোড তৈরি হয়, তাহলে সেই নোডগুলোতে আমাদের কেসিএল অ্যাপ্লাই করতে হবে। এই কেসিএল ইকুয়েশনগুলো সলভ করতে থাকলে আপনার ভি আউটপুটটা চলে আসবে, অ্যান্সারটা চলে আসবে। একবার যদি ভি আউটপুট চলে আসে, তাহলে ভি আউটপুটের ভ্যালুটা ব্যবহার করে আমরা অন্যান্য জিনিস বের করতে পারবো, যেমন আউটপুট কারেন্ট বের করতে পারবো। আউটপুট কারেন্ট মানে অপ অ্যাম্পের আউটপুট নোড দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, অপ অ্যাম্প যে আউটপুট কারেন্টটা সাপ্লাই দিচ্ছে সেইটা আর কি। এই যে এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এই যে এইদিকে যে কারেন্টটা আউটপুটে বের হয়ে যায়, সেটা যদি বের করতে হয়, তাহলে আমাদের ভি নট এর মানটা আগে জানা লাগে, তারপর সেটা অ্যাপ্লাই করা লাগে আর কি। এই সো এইখানে স্টেপটা বেসিক্যালি একটা জেনারেলাইজড স্টেপ। মোস্ট অফ দ্য আপ অ্যাম্পের যে ম্যাথ, সেটা এই স্টেপ সিরিয়াল বাই সিরিয়াল ফলো করলেই হয়ে যায়, আনলেস ইট ইজ ভেরি মাচ কমপ্লিকেটেড একটা কোনো কিছু। সো আমরা একটা এক্সাম্পল দেখি। তো এই এক্সাম্পলে হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের কোশ্চেন, দিস ইজ আওয়ার কোশ্চেন, and we have to find out the output voltage, and we can see that output node থেকে একটা 15 কিলো ওহম রেজিস্টর দিয়ে এই যে নোডটা, দিস ইজ ভি মাইনাস নোড, এই নোডে একটা ফিডব্যাক দেওয়া হয়েছে, একটা কানেকশন দেওয়া হয়েছে, তার মানে এটা নেগেটিভ ফিডব্যাক লাইন এবং একটা ক্লোজড লুপ অপ অ্যাম্প। তো এইটা সলভ করতে হবে। আর ইনপুটটা দেওয়া হয়েছে কোথায়, রেজিস্টর 5 কিলোটার লেফট সাইডে, এইখানে দেওয়া হয়েছে ইনপুটটা। আচ্ছা, এবং আমাদের যে ভি প্লাস নোড, এই যে নোডটা, এটা গ্রাউন্ডেড করা, এটা হচ্ছে গ্রাউন্ড সাইন আর কি, তার মানে এটা হচ্ছে 0 ভোল্টে আছে অবশ্যই। তো প্রথম কাজ হচ্ছে ভি প্লাস এর দিকে তাকাইতে হবে। ভি প্লাস যেহেতু গ্রাউন্ডেড, সো ভি প্লাস ইকুয়াল টু 0 ভোল্ট, এবং ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করব। যেহেতু এটা নেগেটিভ ফিডব্যাক সার্কিট, এই জন্য আমরা ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো। ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করলে ভি মাইনাস নোড ভোল্টেজটাও 0 হয়ে যাবে, which means we have এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এই যে নোডটা ভি মাইনাস, এই নোডের ভোল্টেজটাও 0 ভোল্ট। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, তাহলে ভি মাইনাস নোডে কেসিএল অ্যাপ্লাই করব, ভেরি কমন একটা স্টেপ। এখন ভি মাইনাস নোডে কেসিএল অ্যাপ্লাই করেন, এন্ড ভি মাইনাস নোডে আসলে কেসিএল যদি আমি চাই, তাহলে এই নিচের সার্কিটটার দিকে তাকাই, এখানে এটা হচ্ছে আমার ভি মাইনাস নোড, ঠিক আছে। এখানে ইনপুট থেকে একটা আই ইন যাচ্ছে ভেতরের দিকে, আর ভি মাইনাস নোড থেকে একটা আই মাইনাস কারেন্ট যাচ্ছে হচ্ছে আমার অপ অ্যাম্পের ভেতরে, আরেকটা হচ্ছে ফিডব্যাক লাইন দিয়ে যাচ্ছে আইএফ, এইটা তিনটা লাইন যাচ্ছে, তিনটা কারেন্ট যাচ্ছে আর কি ভি মাইনাস নোডে। তিনটা কারেন্টের আমি ডাইরেকশন ডিফাইন করে দিলাম আর কি। এখন এটা নিয়ে যদি আমি কেসিএল দেই, তাহলে কি হয়, কেসিএল ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে এইটা, ইনপুট কারেন্ট ইকুয়াল টু আই মাইনাস প্লাস আইএফ। এখন আই মাইনাস তো 0, বিকজ আইডিয়াল অপ অ্যাম্প ধরে কাজ করব, আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট লাইনে কারেন্ট তো 0, তাহলে এটা হয়ে গেল 0। আচ্ছা, আই ইন কি, আই ইন হচ্ছে
এই 5 কিলো ওহমের রেজিস্টরের মধ্যে দিয়ে যেটা কারেন্ট যাচ্ছে, তাহলে যে কোনো কারেন্টকে ওহমস ল দিয়ে কি লেখা যায়? হাই ভোল্টেজ বিয়োগ লো ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে কারেন্টটা যেহেতু ডাইরেকশন অনুযায়ী বোঝা যাচ্ছে ভি ইনপুট মাইনাস ভি মাইনাস, বেসিক্যালি এটা হচ্ছে ভি ইনপুট বিয়োগ ভি মাইনাস নোডের ভোল্টেজ ডিভাইডেড বাই 15k, সরি 5k, এটা হবে। কিন্তু ভার্চুয়াল শর্ট দিয়ে তো আমরা আগে বের করে রাখছি যে ভি মাইনাস নোডের ভোল্টেজ তো 0 ভোল্টেজ, তো এই জন্য আমরা এখানে লিখলাম যে ভি আই মাইনাস 0/5। জিরোটা হচ্ছে আসলে ওই ভি মাইনাস নোডের ভোল্টেজ 0 এটা। আর ফিডব্যাক লাইনের কারেন্ট আইএফটা কেমনে বের হবে? সেম ভাবে কারেন্টের ডাইরেকশনটির দিকে তাকাই আমরা। কারেন্টের ডাইরেকশনটা বোঝা যাচ্ছে যে এটা ভি মাইনাস নোড থেকে বের হয়ে আউটপুটের দিকে যাওয়ার ট্রাই করতেছে। তাহলে ভি মাইনাস বিয়োগ ভি আউটপুট, ভি মাইনাস বিয়োগ ভি আউটপুট ডিভাইডেড বাই 15, and ভি মাইনাস তো 0 ভোল্ট, তাহলে 0 মাইনাস ভি আউটপুট বাই 15 এটা। এইভাবে যদি একটা কেসিএল প্রপারলি অ্যাপ্লাই করা যায়, তারপর বাকিটা কিন্তু ইজি। বাকি এখন ইকুয়েশন সলভ টলভ করে আমরা লাস্টে হচ্ছে এইটা পেলাম, ভি আউটপুট ইকুয়ালস টু -3 ইন্টু ভিআই। ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের ফাইনাল ইকুয়েশন, যে আউটপুট সমান সমান গেইন ইন্টু ইনপুট। তাহলে ইনপুটকে -3 দ্বারা গুণ করলে বেসিক্যালি আউটপুট আসতেছে, তাহলে আমাদের গেইন কত? -3। ঠিক আছে, ওকে। আর ইনপুটের মান তো এখানে দেওয়া নেই, আসলে ইনপুটের কিছু মান দেই, চলেন। সো আমাদের ইকুয়েশন যেটা পাইলাম সেটা হচ্ছে এটা। এখন এই ভি আউটপুটের মান কিন্তু যে কোনো ইচ্ছা মতো হইতে পারবে না, এটা তো আমরা আগে থেকেই জানি যে কোনো অপ অ্যাম্পের আউটপুটের মান একটা লিমিট আছে, সেটা হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ লিমিট। এখানে কোশ্চেনের দিকে একটু তাকাই, স্যাচুরেশন কত কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 20, এখানে দেওয়া আছে -20, তার মানে হচ্ছে -20 লেস দেন ইকুয়াল ভি আউটপুট লেস দেন ইকুয়াল 20, এই লিমিটের মধ্যে থাকতে হবে। তাহলে ধরি আমার ইনপুট ভোল্টেজ দিলাম 5 ভোল্ট, তাহলে ইকুয়েশনে -3 ইন্টু 5 করলে -15 চলে আসবে আউটপুটে। এখানে যদি আমি 5 ভোল্ট দেই, আমি আউটপুটে পাবো হচ্ছে -15 ভোল্ট। এই -15 ভোল্ট তো স্যাচুরেশন লিমিটের মধ্যে, তার মানে এটাই আমাদের আউটপুট, এটা আমাদের অ্যান্সার। এখন ইনপুটে যদি আমি -8 ভোল্ট দিতাম, তাহলে আউটপুটে কত আসতো? -8 ভোল্ট দিলে আউটপুটে আসে হচ্ছে 24 ভোল্ট। হিসাব করলে দেখা যায় এটা 24 ভোল্ট তো স্যাচুরেশন লিমিটের বাইরে চলে গেছে, তাহলে সমস্যা। তাহলে কোন পাশ দিয়ে বাইরে গেল? 24 ভোল্ট মানে হচ্ছে 20 ভোল্টকে ক্রস করে গেছে, তাহলে যে পাশ দিয়ে ক্রস করে গেছে ওই সাইডের স্যাচুরেশন ভোল্টেজটা হবে অ্যান্সার, 20 ভোল্ট হবে অ্যান্সার। তো আমাদের আসলে পাওয়ার কথা ছিল 24 ভোল্ট, কিন্তু অ্যান্সার হবে 20 ভোল্ট। সো অ্যান্সার হবে কিন্তু 20 ভোল্ট। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেখানে স্টুডেন্টরা ভুল করে, ভেরি কি বলবো, এরোরেনাস পয়েন্ট। মানে ম্যাথ করা শেষ, ক্লোজ লুপের অপ অ্যাম্পের অঙ্ক করা শেষ, কিন্তু লাস্টের এই স্টেপটা ভুলে গেছে, ফান্ডামেন্টাল লাস্ট স্টেপ। ইউ মাস্ট চেক ইফ ভি আউটপুট ইজ উইদিন দ্য স্যাচুরেশন লিমিট অর নট। মানে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে স্টুডেন্টরা ম্যাথ করলো, ইনপুটে দিছি -8, আউটপুটে আসলে 24, এটাই অ্যান্সার লিখে আসছে, মানে এটাই অ্যান্সার লিখে আসছে, ও স্যাচুরেশন লিমিটার চেক করে নাই আর কি। তো অপ অ্যাম্পে তো স্যাচুরেশন লিমিট চেক করতেই হবে, এই স্টেপটা যদি ভুল করেন তাহলে 20% মার্কস কমে যাবে, মানে 10-এর মধ্যে আপনি পাবেন 8, 10-এ 10 পাবেন না আর কি। সো এটা মাথায় রাখতে হবে, অপ অ্যাম্পের যে কোনো ম্যাথ করার সময় ফাইনালি তাকায় দেখতে হবে যে আউটপুটটা স্যাচুরেশনের মধ্যে আছে কি নাই। সো এই হচ্ছে মোটামুটি ক্লোজ লুপের ম্যাথ, এভাবে আমরা সলভ করতে পারবো ইচ্ছা মতো। সো ফার কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, আই গেস নাই। তাহলে আমরা সামনে যাই। সো ক্লোজ লুপ আমরা বলছিলাম যে ক্লোজ লুপে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারবো অপ অ্যাম্পকে। অ্যাম্পলিফায়ার মানে বহুত টাইপের অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যায়। তো এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যে ক্লোজ লুপে কি কি করা যেতে পারে। সো ইচ্ছা মতো তো আমরা ক্লোজ লুপ ডিজাইন করতেই পারবো আমাদের মন মতো, তবে কিছু কিছু স্পেসিফিক সার্কিট ডিজাইন আছে যেগুলো ক্লোজ লুপে মোটামুটি ফিক্সড একটা স্ট্রাকচার মানে ধরে সবসময় কাজ করা হয়, এবং ওই ফিক্সড স্ট্রাকচারটা যদি আমরা মানে আইডেন্টিফাই করতে পারি তাহলে সরাসরি ওই স্ট্রাকচারের জন্য যে সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সো ক্লোজ লুপে there are several specific circuit configurations ব্যবহার করা হয় that are used to implement certain mathematical operations। যেমন ক্লোজ লুপ দিয়ে আমরা ভোল্টেজ ফলোয়ার সার্কিট ডিজাইন করতে পারবো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে পারবো। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মানে যেটাকে যে যে জিনিসটা অ্যাম্পলিফাই হয় কিন্তু ইনভার্টও হয়, মানে ধরেন ইনপুট হচ্ছে 5 ভোল্ট, এটা অ্যাম্পলিফাই হয়ে গেল হচ্ছে 15 ভোল্ট, কিন্তু ইনভার্ট হয়েছে। ইনভার্ট মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা ছিল +5 এটা হয়ে যাবে -15। এ ধরনের অ্যাম্পলিফায়ার যেটা হচ্ছে অ্যাম্পলিফাই করে কিন্তু সাইনকে ইনভার্ট করে, সেটা বলা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটা আমরা ডিজাইন করতে পারবো ক্লোজ লুপে। ওয়েটেড সামার বা ইনভার্টিং সামার ব্যবহার করতে পারবো, অর্থাৎ মাল্টিপল ইনপুট আছে তাদেরকে যোগ করে একটা আউটপুটে নিয়ে আসতে পারবো। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে, অর্থাৎ অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফাই করবে কিন্তু সাইন চেঞ্জ করবে না, যেমন এখানে -15 না +15, ইনপুট যেহেতু পজিটিভ আউটপুটও পজিটিভ, এরকম আর কি। তারপর ওয়েটেড সাবট্রাক্টর, সাবট্রাক্টর মানে বিয়োগ করা, দুইটা সিগন্যাল একটা থেকে আরেকটাকে বিয়োগ করা যাবে, এটাও ডিজাইন করা যাবে। ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটর মানে ইন্টিগ্রেশন করবে, ইনপুটকে ইন্টিগ্রেশন করে আউটপুটে দেবে আর কি, এই কাজটা করা যাবে ক্লোজ লুপে। তারপর ডিফারেন্সিয়েটর মানে ইনপুটের ডিফারেন্সিয়েশন সে আউটপুটে দিবে, d/dt * vin, এই কাজটাও করা যায়। আরো অনেক কিছু করা যায়। এক্সপোনেনশিয়াল কনভার্টার মানে ইনপুটটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে যাবে, সাপোজ exp অফ vin আউটপুটে যাবে, এটা বের করা যায়। লগারিদমিক, ইনপুটের লগারিদম যাবে আউটপুটে, এটাও করা যাবে। তারপর মাল্টিপ্লায়ার, ধরেন দুইটা ইনপুট আছে, v1 ইন্টু v2 গুণ করে আউটপুটে যাচ্ছেন, এটা ডিজাইন করা যাবে ক্লোজ লুপ দিয়ে। তারপর ডিভাইডার ইউজ করা যাবে, অর্থাৎ যদি গুণ করা যায় তাহলে তো ভাগও করা যাবে। এই ছোট ছোট অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, দুইটা সিগন্যালকে আমি যোগ করব, একটা সিগন্যাল থেকে একটা সিগন্যাল গুণ করব, এই অপারেশনগুলো করার জন্য আমরা ক্লোজ লুপ অপ অ্যাম্প ব্যবহার করি। তো আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে আসলে এই যে লাস্টে যে 4টা জিনিস রেড কালার করা আছে, এগুলো হচ্ছে আমরা এই সার্কিট এই কোর্সে পড়বো না। সো এই লাস্টের 4টা বাদ আমরা বেসিক্যালি উপরের গুলো স্টাডি করব, যে এইগুলা কিভাবে ডিজাইন করতে হয় এবং এটা ব্যবহার করে কেমন সার্কিটে এগুলো। এবং অ্যাগেইন আমি এখানে লিখে দিছি যে উই শ্যাল অ্যাপ্লাই আইডিয়াল অপ অ্যাম্প অ্যাপ্রক্সিমেশন অলওয়েজ টু অ্যানালাইজ দিস সার্কিট কনফিগারেশনস। অর্থাৎ এই 7 টাইপের কনফিগারেশনকে অ্যানালাইজ করার সময় আমরা আইডিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরবো, ধরে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল মানে অ্যানালাইজ করব এবং তাদের ইকুয়েশন অ্যানালাইজ করব আর কি। তাহলে এক এক করে শুরু করি, এবং এগুলো সবগুলাই ইম্পর্টেন্ট আর কি। প্রথমটা হচ্ছে বাফ ভোল্টেজ ফলোয়ার। ফলোয়ার মানে হচ্ছে যে ফলো করে, ভোল্টেজ ফলোয়ার মানে আউটপুট যা সেটা ইনপুটকে ফলো করবে, অর্থাৎ আউটপুট আর ইনপুট সমান সমান, এরকম সার্কিট আর কি। তো সেটা ডিজাইন করার জন্য আসলে এই যে এইটা, দিস ইজ আওয়ার সার্কিট, ভোল্টেজ ফলোয়ার সার্কিট। ভালো মতো যদি আমি তাকাই যে এখানে বেসিক্যালি কি করা হচ্ছে, একটা ফিডব্যাক রেজিস্টর আছে, ফিডব্যাক লাইনে যে রেজিস্টর থাকে সেটাকে বলে ফিডব্যাক রেজিস্টর আরএফ। এই রেজিস্টরটা কি করতেছে, আউটপুট থেকে ভি মাইনাস যে ইনপুট টার্মিনাল সেখানে কানেকশন তৈরি করে দিচ্ছে। ওকে, তো এটা যদি আর একটু ভালো মতো অ্যানালাইজ করি, এখানে যে এটা হচ্ছে আমার ভি মাইনাস নোড, এই নোডটা হচ্ছে ভি মাইনাস, আর ভি প্লাস এটা হচ্ছে ভি প্লাস, এবং অ্যাকচুয়াল যে সার্কিটের ইনপুটটা সেটা ভি প্লাস নোডে দেওয়া হয়েছে,
একটা ভোল্টেজ সোর্স দিয়ে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এখানে যাই যে ইনপুট ভোল্টেজ VI ইজ অ্যাপ্লাইড টু দ্য V প্লাস নোড। ঠিক আছে, তার মানে V প্লাস ইকুয়াল টু V ইন। ঠিক আছে, এখন ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করি। যেহেতু এটা নেগেটিভ ফিডব্যাক ওয়ালা সার্কিট, সো ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করব। করলে আমরা V মাইনাস নোডের ভোল্টেজ পেয়ে যাব হচ্ছে V ইন। ওকে, আচ্ছা, এখন আমরা জানি যে আইডিয়াল অপ অ্যাম্পে ইনপুট লাইনের কারেন্ট জিরো, মানে যে তারটা বা ওয়্যারটা ইনপুট লাইনের সাথে ডিরেক্টলি কানেক্টেড তাদের কারেন্ট জিরো হবে। তো এখানে দেখেন রেড কালার মার্ক করা আছে, এই যে 0 অ্যাম্পিয়ার দিয়ে মার্ক করা আছে। দেখানো হচ্ছে যে অপ অ্যাম্পের যে লাইন দিয়ে ডিরেক্টলি কারেন্টটা ঢোকার কথা ওই লাইন বরাবর কারেন্ট জিরো। এখানে রেড কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা আর কি। তাহলে এই কারেন্টটা তো জিরো হইতে হবে। এবং এখানে দেখেন এই যে তারটা V মাইনাস নোড থেকে বের হলো, এই বের হয়ে ওই সেম তারটাই ফিডব্যাক রেজিস্টার হয়ে ওই সেম তারটাই চলে গেছে ভি আউটপুটে। এই তারটা কিন্তু কোনো দুই ভাগে ভাগ হয় নাই মাঝখানে। তাহলে পুরো ওয়্যারটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে V মাইনাস নোডের সাথে কানেক্টেড। এবং আমরা জানি V মাইনাস নোডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। তার মানে পুরো লাইনটা ধরেই কোনো কারেন্ট যেতে পারবে না যতক্ষণ এই তার, যদি মাঝখানে আমি এখানে একটা কোনো রেজিস্টর দিতাম, দিয়ে একটা লাইন তৈরি করে দিতাম, তাহলে তাহলে এই লাইনের আগ পর্যন্ত কারেন্ট যাইতো। মানে যতক্ষণ এই তারটা ভাগ না হচ্ছে, ডিভাইড না হচ্ছে, ততক্ষণ কারেন্ট যাবে না। তাহলে যেটা হতো যে আমাদের যে এই অংশটুকুর মধ্যে দিয়ে জিরো কারেন্ট থাকতো, কিন্তু এখানে যেহেতু একটা ভাগ চলে আসছে, ডিভাইড হয়ে গেছে, তাহলে এদিক দিয়ে একটা কারেন্ট আসতো, এদিক দিয়ে একটা কারেন্ট আসতো, তখন হয়তো সমস্যা নেই। কিন্তু সার্কিটটাকে তো আমার এখানে কোনো ব্রাঞ্চিং করি নাই, আমি একটাই লাইন, এই পুরো লাইনটাই তখন জিরো কারেন্টে থাকতেছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু জরুরি। তার মানে আমার এই যে মাইনাস যেটা আর কি, এখানে আই মাইনাস একটা আছে, এই মাইনাস কারেন্টটা কিন্তু জিরো। এখন এই জিরো এটা আমি লিখলাম এই যে এখানে আই মাইনাসটা জিরো। আই মাইনাস কি? আই মাইনাসের ডাইরেকশনটা দেখেন, এটা হচ্ছে ভি আউটপুট থেকে বের হচ্ছে, ফিডব্যাক দিয়ে আসতেছে, দিয়ে ভি মাইনাস নোট দিয়ে ভেতরে ঢুকতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা যে ভি আউটপুট মাইনাস ভি মাইনাস ডিভাইডেড বাই আর এফ। এটা বেসিক্যালি আই মাইনাস আর কি, এটা সমান জিরো। তাহলে বেসিক্যালি আর এফটা গুণ হয়ে গেল, তারপর আমাদের আসলো হচ্ছে এটা ভি আউটপুট বেসিক্যালি ভি ইন এর সমান। তাহলে এখানে ফিডব্যাক রেজিস্টারটার কোনো কাজ আছে? এখানে কোনো কাজই নেই, এটা জাস্ট দেওয়া হয়েছে একটা কানেকশন তৈরি করার জন্য। আসলে ফিডব্যাক রেজিস্টারটা কোনো কাজই করলো না এখানে, মানে ইফেক্টিভ কোনো কাজ করে নাই, বাট জাস্ট কানেকশনটা তৈরির কাজে ইউজ হয়েছে। সিন্স দ্য আউটপুট ইজ ইকুয়াল টু দ্য ইনপুট, দিস সার্কিট ইজ কল্ড এ বাফার সার্কিট। ওই যে বাফার দ্রবণ আমরা পড়ছিলাম কেমিস্ট্রিতে, যে পিএইচ মানকে চেঞ্জ হতে দেয় না, আগে যেটা ছিল সেটাই থাকে, ওইটাই। তো এটা হচ্ছে একটা বাফার সার্কিট, অর্থাৎ ইনপুটে যা ছিল আউটপুটে তাই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, কোনো অ্যাম্পলিফিকেশন হবে না, কোনো অ্যাটেনুয়েশনও হবে না। তাহলে যদি কোনো কিছু চেঞ্জই না হয়, তাহলে সার্কিট ইউজ করার দরকার কি আসলে? দরকার আছে। তাহলে আপনাকে যদি আমি বলি একটা বাফার সার্কিট ডিজাইন করেন, তাহলে কেমন ডিজাইন করবেন? এই সার্কিট স্ট্রাকচারটা মনে রাখা লাগবে যে বাফার সার্কিট ডিজাইন করে কেমনে। যেটা ইনপুট সেটাকে আপনি ভি প্লাস নোডে দিয়ে দিবেন, এই যে ভি প্লাস নোডে, আর মাইনাস নোডের সাথে একটা ফিডব্যাক রেজিস্টার যে কোনো ইচ্ছা মতো একটা মান দিয়ে আউটপুটের সাথে কানেক্ট করে দিবেন। তাহলে এটা হয়ে যাবে একটা ভোল্টেজ ফলোয়ার বা বাফার সার্কিট আর কি। এভাবে ডিজাইন করতে বলতে পারা যায়, হয় আর কি, মানে ডিজাইন করতে দেওয়া হয় আর কি। তো ভোল্টেজ ফলোয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের ভি আউটপুট হচ্ছে ইনপুটের সমান। তাহলে গেইনের সূত্র আমাকে বলতেছে ভি আউটপুট বাই ভি ইনপুট সমান 1, মানে গেইন ইকুয়ালস টু 1 আর কি। তাহলে আমরা ভিটিসি প্লট পড়ছিলাম প্রথম স্লাইডে অপ অ্যাম্পের, যে ভিটিসি কি জিনিস? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আউটপুটের সাথে ইনপুটের রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। তো এখানে যেটাই ইনপুট সেটাই তো আউটপুট, তাই না?
অর্থাৎ এক্স এর মানও যা, ওয়াই এর মানও তা। তো ভিটিসি প্লটে কি হয়, এক্স অ্যাক্সিসে আমি ইনপুট দেই ভিএনটা, আর ওয়াই অ্যাক্সিসে দেই আউটপুট। তো ভিএন এর মান যদি x1 হয়, তার মানে আউটপুটের মানও x1, মানে y1টাই সমান x1। তাহলে x ইকুয়াল টু y, তাহলে x ইকুয়াল টু y একটা সরলরেখা না, ওই সরলরেখাটার ইকুয়েশনটাই হবে। তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো, যে স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 1, y ইকুয়াল টু x, যে সরলরেখা না ওইটাই আর কি বেসিক্যালি। তবে এটা হচ্ছে স্যাচুরেশন পয়েন্টে যে লিমিট হয়ে যাবে, যেখানে স্যাচুরেশন পয়েন্টে যে স্যাচুরেশন হয়ে যাবে আর কি, এটা তো থাকবেই, কিছু করার নেই। তো এটাই হচ্ছে আপনাদের ভোল্টেজ ফলোয়ার সার্কিটের ভিটিসি। এটা হয়তো কোশ্চেনে 1-2 মার্কের জন্য দেওয়া যাইতে পারে, যে একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিটের ভিটিসিটা ড্র করেন। তখন আপনাদেরকে এরকম এই ভিটিসিটা ড্র করতে হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মার্ক করতে হবে, তারপর তার স্লোপ কত সেটা বলতে হবে আর কি। এটা ইম্পর্টেন্ট। স্লোপটা কিন্তু এক্ষেত্রে 1 হবে, যেহেতু গেইন 1 আর কি। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো দেওয়া হয়, ছোট ছোট কোশ্চেন, যে 1 মার্ক বা 2 মার্কের জন্য। সো ইন দ্য ভিটিসি প্লট ভোল্টেজ ফলো স্ট্রেট লাইন উইথ স্লোপ 1। এখন কেন আমরা তাহলে বাফার ইউজ করব? অলদো ইট হ্যাজ আ ইউনিটি গেইন, নো অ্যাম্প্লিফিকেশন অর অ্যাটেনুয়েশন, তারপর এটাকে আমরা ইউজ করি বিভিন্ন জায়গাতে ফর রেজিস্ট্যান্স ম্যাচিং করার জন্য, এবং ফিচারিং ভেরি হাই ইনপুট রেজিস্ট্যান্স এন্ড লো আউটপুট রেজিস্ট্যান্স টু আইসোলেট হাই রেজিস্ট্যান্স সোর্সেস এবং লো রেজিস্ট্যান্স লোডস। বেসিক্যালি লোডিং ইফেক্টকে কমানো, মানে একটা সার্কিটে অনেকগুলো স্টেজ তৈরি হয়ে গেছে, তো প্রিভিয়াস স্টেপের আউটপুট তো সামনের স্টেজে প্রপাগেট হবে। তো এতে দেখা যাচ্ছে যে আউটপুটে যে লোড, সেই লোডের একটা ইম্প্যাক্ট ব্যাকওয়ার্ডে চলে আসে। এই ইম্প্যাক্টটাকে লোডিং ইম্প্যাক্ট বলে। লোডিং ইম্প্যাক্টটাকে কমানোর জন্য ইচ্ছে করে মাঝখানে একটা ভোল্টেজ ফলোয়ার দিয়ে দেওয়া হয় আর কি। এ আসলে কোনো অ্যাম্প্লিফিকেশন করে না, কিন্তু সার্কিটের স্ট্যাবিলিটিটা মেনটেন রাখে। এইগুলো আমাদের ভোল্টেজ ফলোয়ার সার্কিট। এরপর আসতেছে হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো হোয়াট ইজ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার? অ্যাম্প্লিফাই করবে কিন্তু সাইন চেঞ্জ করে দেবে, এটা। তো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা কেমন দেখতে হয়, এইটা। দিস ইজ আওয়ার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এই স্ট্রাকচারটা আমাদের একটু মাথায় রাখতে হবে বা একটু মেমোরাইজ করতে হবে, যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের স্ট্রাকচারটা দেখতে কিরকম হয়। দেখেন এখানে ভি প্লাস যে নোটটা, সেটা গ্রাউন্ডেড করা থাকবে অলওয়েজ, ঠিক আছে, গ্রাউন্ডেড থাকবে। এবং দেয়ার ইজ এ ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ, অবশ্যই আউটপুট থেকে ভি মাইনাস নোডে কানেক্টেড থাকবে। এবং ইনপুটটা আমরা ভি মাইনাস নোডে ডিরেক্টলি দেব না, ইনপুটটা আমরা দেব একটা রেজিস্টারের মাধ্যমে, সেটা হচ্ছে আরআই। তাহলে আমরা ডিরেক্টলি কিন্তু ভি ইনপুটে ইনপুট ভোল্টেজটা বেসিক্যালি ভি মাইনাসে দিয়ে দিতে পারতাম, বাট আমরা দিচ্ছি না, এখানে এটা রেজিস্টোর হয়ে দিচ্ছি। এরকম যদি সার্কিট পেয়ে যান আপনি, যে পজিটিভ ইনপুটটা গ্রাউন্ডেড করা ভি প্লাস, এবং একটা ফিডব্যাক আছে, এবং ইনপুট ভোল্টেজ যেটা, সেটা ওই ভি মাইনাসের সাথে একটা রেজিস্টর হয়ে কানেক্ট করা, তার মানে এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এর কাজ হচ্ছে ইনপুটটাকে অ্যাম্প্লিফাই করবে এবং সাইনটাও চেঞ্জ করবে। এছাড়া আরেকভাবে চেনা যায় যে এটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, বিকজ ইনপুটটা বেসিক্যালি একটা রেজিস্টরের থ্রুতে ইনভার্টিং টার্মিনালেই আমি দিয়ে দিচ্ছি আলটিমেটলি ইনপুটটা, ডিরেক্টলি দিচ্ছি না, একটা রেজিস্টর হয়ে দিচ্ছি, কিন্তু দিচ্ছি তো ভি মাইনাসই। সো যেহেতু ইনভার্টিং টার্মিনালে দিচ্ছি আমি ইনপুটটা, ওই নাম অনুসারেও এটার নাম হয়ে গেছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আর নন ইনভার্টিং যেটা ভি প্লাস, ওটা গ্রাউন্ডেড করা আছে। আর এটা কাজ করে কেন আসলে? এটা কাজ করে খুব সুন্দর, যে ভি প্লাস নোটটা যেহেতু গ্রাউন্ডেড, তাহলে ভি প্লাস 0, তাই না, এটা তো 0। আর ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করলাম, তাহলে ভি প্লাসেও যা ভি মাইনাসেও তা 0, তার মানে আমার এই নোডের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে। এখন আমি অ্যাজ ইউজুয়াল ভি মাইনাস নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে ভি মাইনাস নোডে কেসিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই ভি মাইনাস নোড দিয়ে ভেতরের দিকে একটা কারেন্ট যাচ্ছে, এবং ফিডব্যাক দিয়ে দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। তো এই পাশের কারেন্টটা তো 0, ডিরেক্টলি যেটা ইনপুটে যায় ওটা তো 0 হবে,
তাহলে এইটা যদি আমি আইন ধরি আর এটা যদি আইএফ ধরি, বেসিক্যালি এই দুইটা কারেন্ট নিয়ে আমি একটা কেসিএল অ্যাপ্লাই করে ফেলবো এই ভি মাইনাস নোডে। ওইটা এখানে করা হয়েছে। এখানে যে আইনটা বেসিক্যালি কি, আইনটা হচ্ছে ভি ইন বিয়োগ ভি মাইনাস, ভি ইন বিয়োগ ভি মাইনাস ডিভাইডেড বাই আর আই। এই যে এটা হচ্ছে আমাদের আইন, প্লাস ইকুয়াল টু সমান সমান আই মাইনাস তো জিরো, আর আইএফ যেটা ফিডব্যাক লাইনের কারেন্ট সেটা হচ্ছে ভি মাইনাস বিয়োগ ভি আউটপুট, এটা হচ্ছে ভি আউটপুট ডিভাইডেড বাই ফিডব্যাক রেজিস্ট্যান্স আরএফ। এটা এখন এখানে আমি ভার্চুয়াল শর্ট থেকে কি কি পাইছিলাম, ভি মাইনাসটা জিরো, তাহলে এটা আমি হয়ে যাবে জিরো, তারপর এটা হয়ে যাবে জিরো, আর আই মাইনাস তো জিরো, এগুলো জিরো টিরো বসে টসে দিলাম, দিয়ে আলটিমেটলি সিম্পলিফাই করলে আমার এই জিনিসটা আসে লাস্টের এইটা। ঠিক আছে, এইটাকে ইকুয়েশনটাকে যদি আমি এই যে জেনারেল ইকুয়েশন অ্যাম্পলিফায়ারের যে আউটপুট সমান সমান গেইন ইনটু ইনপুট, এটা সাথে যদি তুলনা করি তাহলে গেইনটা কি আসতেছে, এই মিডিলের ফ্যাক্টরটা, দ্যাট ইজ আর এফ বাই আর আই মাইনাস আর এফ বাই আর আই, এটা হচ্ছে গেইন এই অ্যাম্পলিফায়ারের। আমরা যদি ক্লোজলি একটু তাকাই, গেইনটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে রেজিস্টরের ভ্যালুগুলোর উপরে। দ্যাট ইজ প্রিটি ইন্টারেস্টিং, যে আপনি মনে করেন যে এটার গেইন চাচ্ছেন আপনার মন মতো, যে আমি চাচ্ছি -5 গেইন চাচ্ছি, -5, তাহলে আপনি আর এফ এর মান যদি আমি 10 নেই, 10k নেই, তাহলে আর আই এর মান নিব হচ্ছে 2k, যাতে তাদের গুণ মানে গেইনের ইকুয়েশনে বসাই দিলে -5 চলে আসে। এভাবে রেজিস্টরের ভ্যালু আপনি চেঞ্জ করবেন, গেইন চেঞ্জ হয়ে যাবে। তো গেইন ইজ নেগেটিভ, গেইনটা কিন্তু নেগেটিভ, বিকজ রেজিস্টরের মান তো পজিটিভ হবে অবশ্যই। তাহলে পজিটিভ পজিটিভ মাঝখানে একটা সামনে একটা মাইনাস সাইন আছে, তার মানে গেইন ইজ অলওয়েজ নেগেটিভ, which depends on the values of RF and RI. নেগেটিভ গেইন দিয়ে যদি আপনি ইনপুটকে গুণ দেন তাহলে ও অ্যাম্পলিফাই করবে, অ্যাট দ্য সেম টাইম সে সাইনটাও চেঞ্জ করে দেবে। ইনপুটে যদি প্লাস কিছু দেন আউটপুটে পাবেন হচ্ছে মাইনাস, ইনপুটে যদি মাইনাস পান আউটপুটে পাবেন হচ্ছে প্লাস, এরকম। তো এটা আসলে ভিটিসি দেখতে কিরকম হবে। সো দ্য গেইন ইকুয়েশন ফর অ্যান ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এই জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনের ইকুয়েশন হচ্ছে মাইনাস আর এফ বাই আর আই। আর এফটা হচ্ছে ফিডব্যাকের রেজিস্ট্যান্স, আর আর আই হচ্ছে ইনপুট লাইনটা যে রেজিস্ট্যান্স দিয়ে কানেক্টেড থাকে সেটা। এটা একদম মেমোরাইজ করে ফেলতে হবে, যে ভবিষ্যতে মানে সামনে ম্যাথ করতে যে ডিরেক্টলি আমরা এখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো আর কি। যখনই দেখবো যে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার চলে আসছে ডিরেক্টলি আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখন গেইন অনুযায়ী কিন্তু ভিটিসি চলে আসে। সো ভিটিসি, যেহেতু ভিটিসি এর যে সরলরেখাটা আসবে সেটার তো স্লোপ হবে হচ্ছে গেইনের সমান, তাহলে যেহেতু গেইন নেগেটিভ তার মানে সরলরেখাটা হবে নেগেটিভ স্লোপ যুক্ত একটা সরলরেখা। তাহলে ওটাই হয়েছে আর কি, এরকম যে ভিটিসিটা দেখতে হবে এরকম আর কি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু গেইন যেটা সেটা হচ্ছে মাইনাস আর এফ ওয়াই আর আই ইন্টু এক্স, দিস ইজ আওয়ার স্লোপ, নেগেটিভ স্লোপ। এই জন্য একটা নেগেটিভ স্লোপ আলা যে একটা সরলরেখা এইটা আমরা দেখতে পাচ্ছি আর কি এখানে একটা। বাট এটা একটা লিমিট আছে, অবশ্যই স্যাচুরেশনে যায় সবসময় স্যাচুরেট হবে, এটা সব সময় হবে, এটা আসলে চেঞ্জ হবে না। কিন্তু স্লোপটা আসলে কি থাকতেছে সেটা ম্যাটার করতেছে। সো আপনাকে যদি এখন আমি বলি যে আপনি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভিটিসি ড্র করেন, এই কোশ্চেনটা কিন্তু প্রায় দেখা যায় যে আসে, কুইজে আসতে পারে, বা আপনাদের মিড এক্সামেও দিতে পারি আমরা। 2 মার্কের একটা কোশ্চেন দিলাম যে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মোটামুটি একটা জেনেরিক একটা ভিটিসি ড্র করেন, যে কিরকম আসলে হওয়ার কথা, তখন এরকম একটা ভিটিসি ড্র করতে হবে, করে আপনাকে স্লোপটা বলে দিতে হবে এখানে, যে স্লোপটা হচ্ছে এরকম নেগেটিভ, এবং এক্স্যাক্টলি ভ্যালু কি হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে। সেই ভিটিসি ড্র করতে দেওয়া হয়, বা অনেক সময় আমরা যেটা করব যে ভিটিসিটাই আপনাকে দিয়ে দেবো, এরকম ভিটিসি দিয়ে দেবো, আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা আসলে কোন টাইপের সার্কিটের ভিটিসি। যেহেতু দেখতেছি এটা একটা সরলরেখা, এটা নেগেটিভ স্লোপ আলা সরলরেখা,
তার মানে গেইন নেগেটিভ, অবভিয়াসলি এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ভিটিসি হবে। সো ভিটিসি দেখে সার্কিট আইডেন্টিফাই করা, এটাও কিন্তু একটা মানে কোশ্চেন হয় এখান থেকে। সো এই ধরনের আপনাদেরকে ইনসাইট রাখতে হবে। ওকে, so due to the negative gain, output has opposite sign. We can change the gain by changing the values of RF and RI. এটা তো অবশ্যই পারবো। However, V output can never cross the saturation limit. এটা মাথায় রাখবো অলওয়েজ, যে এটা কোনোদিনও স্যাচুরেশন লিমিট ক্রস করবে না। এখন একটা এক্সাম্পল দেখি। যেমন এই এক্সাম্পলটা আপনি চাইলে টিপিক্যাল ওয়েতে সলভ করতে পারবেন। এখানে একটু দেখি যে এটা আসলে বই থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে, তো বইয়ের যেভাবে তারা প্রিন্ট করা সেভাবে দেওয়া হয়েছে। তো এখানে একটা ইনপুট আছে, এখানে এটা হচ্ছে ভি প্লাস নোড, এটাতে 0 গ্রাউন্ড করা আছে, এটা 0-তে আছে। তাহলে ভার্চুয়াল শর্ট, এটা তো ফিডব্যাক লাইন আছে, নেগেটিভ ফিডব্যাক, সো ভার্চুয়াল শর্ট করলে আমার এটা হচ্ছে ভি মাইনাস নোড, এখানে 0 ভোল্টই থাকবে। এখন আপনি চাইলে এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করে চাইলে ভি আউটপুট বের করতে পারবেন, যেটা আমরা শুরুতে দেখাইছি, একটা জেনারিক সিস্টেম দেখাইছিলাম যে কোনো অপ অ্যাম্প সার্কিট সলভ করার। এই যে পরে কোথায় গেল, এই যে এটা জেনারেল স্টেপস, এইটা দিয়ে আপনি যে কোনো অপ অ্যাম্পের যে কোনো সার্কিট সলভ করতে পারবেন যদি আপনি অ্যাকচুয়ালি সূত্রটা ভুলে যান। ঠিক আছে, তাহলে আপনি সলভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট যদি কিছু ফিক্সড সার্কিট স্ট্রাকচার মিলে যায় তাহলে বারবার এত কষ্ট করে সূত্র অ্যাপ্লাই করা মানে কেসিএল টেসিএল দিয়ে না গিয়ে ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করে দেওয়াই ভালো। যেমন আপনি যদি পেয়ে যান যে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের স্ট্রাকচার পেয়ে গেছেন, এই যে এক্স্যাক্টলি এরকম স্ট্রাকচার পেয়ে গেছি আমি, তাহলে আপনি এটা ল অ্যাপ্লাই করে দেবেন। কেসিএল দিয়েও করা যাবে, বাট যেহেতু আমি সূত্র আগে থেকে জানি, সো ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করব। এই জন্য কোন সার্কিটের কনফিগারেশন কিরকম এটাও একটু আমাদেরকে মেমোরাইজ রাখতে হবে, যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আসলে কি কি থাকে, দেখতে কিরকম হয়, এটা আমাদের একটু মেমোরাইজ রাখতে হবে। এটা যদি আমি একটু ক্লোজলি তাকাই, এটা আসলে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কেমনে বুঝলাম? বিকজ আমার যে ইনপুটটা, সে ইনপুটটা দেওয়া হয়েছে দেখেন 10 কিলো রেজিস্টর হয়ে ভি মাইনাস নোডে কানেক্ট করা আছে ইনপুটটা, এবং ভি প্লাসটা 0 গ্রাউন্ডেড, এবং দেয়ার ইজ এ ফিডব্যাক আরএফ। তো এটা তো একদম পিওরলি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের স্ট্রাকচারই এটা। এই স্ট্রাকচার যেহেতু আমি ক্যাচ করে ফেলছি, তাহলে স্ট্রাকচারে ফলো করব, ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করব, দিয়ে আউটপুট বের করব। তাহলে আউটপুট সমান সমান হবে হচ্ছে মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইনপুট। ঠিক আছে, আর এফ কত? 25 আর আই হচ্ছে 10, ভাগ দিলে হচ্ছে মাইনাস 2.5 ইন্টু ভিআই। ভিআই এখানে কোশ্চেনে বলে দিছি 0.5, সেটা অ্যাপ্লাই করলাম, তাহলে অ্যান্সার চলে আসলো মাইনাস 1.25। ওকে, আচ্ছা, এখানে স্যাচুরেশনটা আমি বলে দিই নাই, এখানে হয়তো একটা স্যাচুরেশন থাকবে, ধরেন প্লাস 10 ভোল্ট থেকে মাইনাস 10 ভোল্ট। এটা যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে স্যাচুরেশন নিয়ে আর চিন্তা করার দরকার নেই, বাট যদি দেওয়া থাকে তাহলে চেক করতে হবে যে আউটপুটটা স্যাচুরেশনে আছে কিনা। এখানে যেমন হচ্ছে মাইনাস 1.25, যেটা আসলে এই লিমিটের মধ্যেই আছে, সো এটাই অ্যান্সার। আউটপুট ভোল্টেজ পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? কারেন্ট থ্রু দ্য 10 কিলো রেজিস্টর। আচ্ছা, 10 কিলো রেজিস্টর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? তো 10 কিলো রেজিস্টর মানে তো যে এইটা, তাহলে ইনপুট থেকে 10 কিলো রেজিস্টর হয়ে ভি মাইনাসের দিকে একটা কারেন্ট যাবে, এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে কি করব আমি? 10 কিলোর এপাশে কত আছে? ভিআই, এটা নোড ভোল্টেজ, তাই না? এপাশে তো 0, নিচে তো 0, তাহলে এ নোডের ভোল্টেজ তো ভিআই, আর ডান সাইডে আছে হচ্ছে ভি মাইনাস, দ্যাট ইজ 0 ভোল্ট ভার্চুয়াল শর্ট দিয়ে। তাহলে ভিআই ইন বিয়োগ ভি মাইনাস ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ বেসিক্যালি কারেন্ট থ্রু দ্য 10 কিলো রেজিস্টার। ওইটা এখানে করা হয়েছে আর কি, এখানে কোয়েটারে এটা পাইলাম আর কি। সো এটাই এক্সাম্পলটার উদ্দেশ্য ছিল যে আপনি যদি সার্কিট কনফিগারেশন ক্যাচ করে ফেলতে পারেন তাহলে ওটা ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন আর কি।
আর যদি একান্তই ভুলে যান যে কি সূত্র ছিল, তাহলে স্টিল আপনি ওই জেনারিক যেটা স্টেপস ছিল উপরে সেটা অ্যাপ্লাই করে আপনি সলভ করতে পারবেন, অ্যান্সার মিলবে, সমস্যা নেই। যেমন এখানে একটা সার্কিট ডিজাইন করতে বলা হয়েছে, এরকম ডিজাইন প্রবলেম আপনি প্রচুর পাবেন। ডিজাইন প্রবলেম মানে হচ্ছে আপনি ইনপুটে কি চাচ্ছি আউটপুটে কি চাচ্ছি আমি বলে দিচ্ছি, আপনাকে সার্কিটের ভেতরের কম্পোনেন্টগুলোর ভ্যালু বের করতে হবে। দ্যাট ইজ এ CO3 ক্যাটাগরির কোশ্চেন, ঠিক আছে? তো ডিজাইন দ্য সার্কিট সাচ দ্যাট দ্য ক্লোজ লুপ ভোল্টেজ গেইন ইজ -5। প্রথমে দেখবেন গেইন -5 মানে হচ্ছে সেটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যেহেতু গেইন নেগেটিভ, নেগেটিভ গেইন তো আমি ইনভার্টিং থেকেই পাই, সো এটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এটাকে ডিজাইন করতে হবে। একটা স্যাম্পল সার্কিট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা ডিজাইন করতে হবে। এবং এটা ইনভার্টিং এর সার্কিটই দেওয়া আছে। কেমনে চিনবা? চিনবো কেমনে? ভি প্লাসটা গ্রাউন্ডেড এবং ভি ইন যেটা সেটা R1 রেজিস্ট্যান্স হয়ে ভি মাইনাসে ডিরেক্টলি কানেক্টেড এবং একটা ফিডব্যাক আছে, এটা হচ্ছে আপনার ফিডব্যাক RF। সো এটা একদম স্ট্রাকচার মিলে যাচ্ছে। এটা ডিজাইন করতে হবে, এমনভাবে ডিজাইন করতে হবে যেন গেইন হয় -5। ওকে, তাহলে আমরা তো জানি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার তার গেইনের সূত্র হচ্ছে -RF/RI, এটা হইতে হবে -5 এর সমান। তাহলে আমরা পাচ্ছি যে RF = 5 × RI হইতে হবে, মানে বেসিক্যালি এখানে R2 = 5 × R1 এটা হওয়া লাগবে, ঠিক আছে? এখন দেখানো হয়েছে যে ইনপুট একটা সাইনোসয়েডাল ভোল্টেজ দেওয়া হয়েছে 0.1 sin ωt, অর্থাৎ সাইনোসয়েডাল মানে হচ্ছে এটা এরকম চেঞ্জ হচ্ছে, ম্যাক্সিমাম 0.1, মিনিমাম হচ্ছে -0.1, এরকম আর কি। দ্যাট ক্যান সাপ্লাই এ ম্যাক্সিমাম কারেন্ট অফ 5 মাইক্রোঅ্যাম্পিয়ার। এটা মানে হচ্ছে ইনপুটটা ম্যাক্সিমাম 5 মাইক্রোঅ্যাম্পিয়ার দিতে পারে। এটার মিনিং হচ্ছে এখানে যে ইনপুট লাইনটা আছে Vin, সে R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা দেয় সেই কারেন্টের ম্যাক্স ভ্যালু হচ্ছে 5 মাইক্রো। এখন এই কারেন্টটা ম্যাক্সিমাম সে কোন অবস্থায় দিবে? আসলে যখন Vin ম্যাক্স থাকবে তখন কারেন্টও সে ম্যাক্সই দিবে। এন্ড Vin এর ম্যাক্স ভ্যালু কত? যেহেতু এটা একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, সো ম্যাক্সিমাম হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা, সো 0.1 হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা এই R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? দ্য সাপ্লাই কারেন্ট ফ্রম দ্য সোর্স ইজ বেসিক্যালি দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য R1, তাই না? এখানে ইনপুট যেটা Vin, সে যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে ওটা তো বেসিক্যালি R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েই যাচ্ছে। তাহলে R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যায় ওটা বের করি, ওইটা বেসিক্যালি Vin মাইনাস এপাশে নোট হচ্ছে V মাইনাস নোট ডিভাইড বাই R1 আর কি। এটা সেই কারেন্ট। আর এই কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কখন আসবে? যখন এটার উপরে যে ইনপুটটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 0.1 এ থাকবে, তাই না? তাহলে I max সমান বেসিক্যালি এখানে sin ωt টা যদি কেটে দেই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 0.1, তাহলে 0.1/R। এইটা হতে হবে হচ্ছে 5 মাইক্রোঅ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি R1 পাবো কত? 0.1 ডিভাইডেড বাই 5 মাইক্রো। মাইক্রো মানে 10⁻⁻6। এটা ওটা করলে আমি পাবো হচ্ছে R1 হচ্ছে 20K রেজিস্টর, ঠিক আছে? আচ্ছা, R1 এর মান যদি 20K হয়, আগে থেকে আমরা বের করে রাখছিলাম কি যে R2 টা হইতে হবে 5 টাইমস ইনটু R1 যদি গেইন -5 হইতে হয়, তাহলে R2 অবশ্যই 100K হবে, রাইট? এই যেটা এখানে বলছে যে RF = 100K, RF মানে হচ্ছে R2 আর কি এখানে। তো এরকম ডিজাইন প্রবলেম কিন্তু আসে, বা আপনাদেরকে আমরা ইভ্যালুয়েট করব যে ডিজাইন করতে পারতেছেন কিনা, ঠিক আছে? সার্কিট ডিজাইন করা মানে, সার্কিট ডিজাইন মানে হচ্ছে
ইনপুট আউটপুট আমি বলে দিব, ভেতরের কম্পোনেন্টগুলোর ভ্যালু বের করতে হবে আর কি, এই জিনিসটা। ওকে, তাহলে আজকে আপাতত এ পর্যন্তই থাকুক। বেসিক্যালি আমরা আজকে কি কি দেখলাম, আমরা ক্লোজ লুপটা দেখলাম, যে ক্লোজ লুপ আসলে কি মিন করে, ফিডব্যাক একটু দেখলাম, ফিডব্যাক জিনিসটা কি, তারপর ক্লোজ লুপের সার্কিট সলভ করতে হয় কেমনে সেইটা আমরা দেখলাম, তারপর কিছু কমন সার্কিট কনফিগারেশন তৈরি করা যায় সেটা নিয়ে আমরা একটু দেখলাম। ঠিক আছে, এর মধ্যে আমরা দুইটা অলরেডি পড়ে ফেললাম, সেটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ারটা আমরা দেখলাম কি জিনিস, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দেখলাম কি জিনিস, বাকি পাঁচটা থাকতেছে ইন ওয়েটেড সামার নন ইনভার্টিং সাবট্রাক্টর, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, এগুলো আসলে কেমনে কাজ করে, ডিজাইন কেমনে করে না করে সবকিছু। তো আপনাদের ড্রাইভে যদি যান দেখবেন এই স্লাইডটা আমি আপডেট করা আছে, লাস্টের কিছু পার্ট হয়তো বাকি আছে। তো এটা হচ্ছে ওয়েটেড ইনভার্টিং সামার আর কি, এখানে হচ্ছে প্রিভিয়াস স্লাইডগুলোর মতো এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে। সো আপনি যদি নিজে থেকেও স্লাইডটা পড়েন আপনি অনেকটা এখন বুঝতে পারবেন আসলে সবকিছু আসলে কাজ করতেছে কেন, বিকজ সবগুলা সূত্রই সেম ভাবেই ডিরাইভ করা আছে। উপরের যেমন আমরা কি করছি, এখানে দেখেন, এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সূত্রটা আমরা বের করছি, এখানে ইকুয়েশনটা ডিরাইভ করছি, এখানে সব স্টেপগুলো দেওয়া আছে স্লাইডে। সো আপনি চাইলে পরের টপিকগুলো নিজে একটু পড়তে পারেন, এখানে সূত্রটা বের করা আছে এখানে, তারপর সূত্রের নিচে ব্যাখ্যা দেওয়া আছে। সো আপনি চাইলে নিজে পড়তে পারেন, অনেকটা বুঝে যাবেন আর কি, তারপর আমরা ক্লাসে তো ক্লিয়ার হবই। দেন আছে হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তারপর নন ইনভার্টিং এর পরে আছে হচ্ছে ডিফারেন্সিয়েটর সার্কিট, ডিফারেন্সিয়েটর সার্কিট আসলে ক্যাপাসিটর চলে আসে সি, তারপর ইন্টিগ্রেটর সার্কিট, ইন্টিগ্রেটর সার্কিটের ক্যাপাসিটরই থাকে কিন্তু সেটা অন্য জায়গায় থাকে আর কি, পজিশন চেঞ্জ করে দিলে ইন্টিগ্রেশনের জায়গায় ডিফারেন্সিয়েশন হয়ে যায় বা ডিফারেন্সিয়েশনের জায়গায় ইন্টিগ্রেশন হয়ে যায়। এখানে হচ্ছে সব ডিরাইভেশন গুলো দেওয়া আছে পাশে, তারপর সেখান দিয়ে অঙ্ক টঙ্ক দেওয়া আছে এক্সাম্পল। সাইড সাজ আমি আপনাদেরকে বলবো যে আজকে ক্লাসে যতটুকু আমি দেখালাম সেটুকু পর্যন্ত তো মোটামুটি আশা করি বুঝছেন, এইটুকু রিভিউ করবেন। রিভিউ করার পরে স্লাইডের বাকি জিনিসপাতিগুলো এক নজর দেখে আসবেন যে আসলে কি আছে না আছে, অনেকটাই বুঝবেন যদি উপরের টুকু বুঝে থাকেন, আর বাকিটা আমরা ক্লাসে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। ওকে দেন, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়ারিজ থাকলে করতে পারেন এখন।